অবশেষে সঞ্চারী এসে বড়মাকে আদিত্য ও পরমার সম্পর্কের কথা বলে দিল এবং তার ফোনে রেকর্ড করা ভিডিওটাও দেখিয়ে দিল। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় গায়ত্রী দেবী একা বসে আছে ড্রয়িং রুমে, তার মুখটা গম্ভীর। ঠিক তখনই সঞ্চারী সেখানে আসে আর এসে বলে, বড়মা আপনার সঙ্গে খুব একটা জরুরি কথা আছে। তখন এ কথা শুনে গায়ত্রী বলে, কি হয়েছে সঞ্চারী, এমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? সঞ্চারী তখন ইতস্তত করে মোবাইল বের করে এবং মোবাইল বের করে বলে, আমি যা দেখেছি তা আপনাকে না দেখালে অন্যায় হবে। তখন এই কথা শুনে গায়ত্রী অবাক হয়ে যায়। সে বলে, কি ব্যাপার, কি ভিডিও? সঞ্চারী তখন ফোনের স্ক্রিন চালু করে এবং ভিডিওটা দেখাতে থাকে। ভিডিওতে দেখা যায় অব্রজিৎ ও পরমা ঝগড়া করছে এবং সেখানে সুদীপা ও আদিত্যও আছে। তখন বড়মা বুঝতে পারে পরমা ও আদিত্যর মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। তখন বড়মা অব্রজিতের বাড়ি থেকে চলে যাওয়ার কথা মনে করতে থাকে। সে বুঝতে পারে আসলে অব্রজিৎ কেন ফুলসজ্জার দিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তখনই সঞ্চারী পাশ থেকে বলে ওঠে, আমি কাউকে কিছুই বলিনি, আগে আপনাকেই জানালাম কারণ আপনি এই বাড়ির বড়। তখন গায়ত্রী তখন রাগে কাঁপতে থাকে এবং বলে, আমি যাকে সবথেকে বেশি ভালোবাসতাম সেই আদিত্য আজ আমার ছেলের জীবন এভাবে নষ্ট করে দিল। আর পরম ওর জন্যই তো আজ আমার ছেলের এই অবস্থা। ঠিক তখনই ঘরে ঢোকে অংশু। তখন গায়ত্রী ফোনটা ওর হাতে দিয়ে বলে, দেখ দেখ অংশু, এই ভিডিওটা তুই নিজেই দেখ এবং বুঝে নে আমাদের বাড়িতে কী কী চলছে। তখন অংশু ভিডিওটি দেখতে থাকে এবং ভিডিওতে দেখে অবাক হয়ে বলে, বৌদি এই ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এখনই কিছু একটা করতে হবে, আমি এইসব আর মেনে নিতে পারবো না। তখন গায়ত্রী বলে, আমি নিজের চোখে সব কিছু দেখেছি, আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। আজ আমি আদিত্যকে ডেকে জিজ্ঞাসা করব আসল সত্যিটা কী। অন্যদিকে তখন ওই সময় আদিত্য ও সুদীপা আউট হাউসে রূপার যত্ন নিচ্ছিল। এমন সময় গায়ত্রী ফোন করে আদিত্যকে এবং বলে যে, তুই এখনই বাড়িতে চলে আয়, তোর সাথে একটা জরুরি কথা আছে। গায়ত্রীর গলা শুনেই বুঝতে পারে আদিত্য যে কিছু একটা সমস্যা হয়েছে। এদিকে তখন বড়মাকে ডেকে বলছে, আমি তোমাকে পছন্দ করে এই বাড়িতে আমার ছেলের বউ করে এনেছিলাম, আর সেই তুমি আমাকে ঠকালে, সবার সামনে আমাকে ছোট করলে। এই বলে বড়মা পরমাকে একটা সজোরে চড় মারে। এটা থেকে তখন সবাই অবাক হয়ে যায়। এদিকে তখন সঞ্চারী মনে মনে অনেক খুশি হয়। সে বলে, এবার বোঝো ঠেলা, তোমার জন্য আমাদের বড়মা সবসময় অপমান করতো, এবার বোঝো এটা তোমার কেমন লাগে। এদিকে তখন পরের দৃশ্যে দেখা যায় আদিত্য সেখানে ঢুকতেই গায়ত্রী ভিডিওটা ওর সামনে চালিয়ে দেয়। ঘরের সবাই তখন তাকিয়ে আছে আদিত্যর দিকে। আদিত্য কিছুক্ষণ চুপ করে থাকে এবং তারপর বলে, বড়মা যেটা আপনি দেখছেন সেটা ঠিক যেমন দেখাচ্ছে তেমনটা নয়। তখন গায়ত্রী চিৎকার করে বলে, তুই চুপ কর, আমি এখন আর কাউকেই বিশ্বাস করি না, আমি কারোর কথাই শুনতে চাই না। আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আদিত্য, আর তুই অব্রত থেকেও আমি তোকেই বেশি ভালোবাসতাম, কিন্তু শেষমেশ তুই কিনা এমন কাজ করতে পারলি, তোর দাদার সংসার তুই এভাবে নষ্ট করলি, হাতে করে সংসারটা নষ্ট করে দিলি। তখন আদিত্য বলে, আসলে পরমার সাথে বিয়ের আগে সম্পর্ক থাকলেও এখন আর সেই সম্পর্ক নেই। দাদা আর পরমার সম্পর্ক ঠিক রাখার জন্যই তো আমি সুদীপাকে বিয়ে করেছিলাম। এ কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে ইন্দ্রাণীও হতভম্ব হয়ে থাকে। সে কিন্তু জানতো, তাও সে অবাক হয়ে যায়। ভিডিওটা যদি আপনি এখনও লাইক না করে থাকেন তাহলে লাইক করে দেখতে থাকুন। এদিকে তখন সুদীপার পিসি অনেক রাগ করে যে, তুমি এই গহনাটা কি করে বিক্রি করে দিতে পারলি দিদিমণি, ওটা তোমার বাবা মায়ের যে শেষ চিহ্ন ছিল। তখনই একথা শুনে সুদীপা বলে ওঠে, বাবা মা সে তো তারাই যেহেতু নেই, সেই গহনা দিয়ে আমি কি করব। ওই গহনার জন্য আরেকটি মা যে সুস্থ হয়ে গেল, এটাই আমার কাছে অনেক। এই কথাগুলো তখন আদিত্য বাইরে থেকে শুনতে থাকে। তখন আদিত্য মনে মনে ভাবে যে একজন মানুষ কি করে একটা বাইরের মানুষের জন্য এত কিছু ভাবতে পারে। তার নিজের গহনা বিক্রি করে তাকে চিকিৎসা করতে পারলো, তাও আবার তার বাবার শেষ চিহ্ন। আসলে সুদীপা, আপনাকে দেখা মাত্র আমি সব কিছু বুঝতে পারছি যে আপনি আসলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। অন্যদিকে তখন দেখা যায় চৌধুরী বাড়িতে সবাই খেতে বসেছে, কিন্তু ইন্দ্রাণী খেতে পারছে না। এই জন্য ইন্দ্রাণী বারবার মনে পড়ছিল আদিত্য আর সুদীপার কথা। সে ভাবছে আদিত্য আর সুদীপা কী করছে, কী খাবার খাচ্ছে, এটা ভেবে ইন্দ্রাণী কিছু খেতে পারছিল না। তখনই দেখা যায় বড়মা ইন্দ্রাকে বলে, ইন্দ্রা তোমার কি হয়েছে বলো তো, তুমি খাবারটা নিয়ে এমন নাড়াচাড়া করছো কেন? তোমার কি খেতে সমস্যা হচ্ছে? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলতে পারো।
তখন ইন্দ্রা বলে, না দিদিভাই, সেমন কিছু না, আমার পেটটা ভরা লাগছে তো এই জন্যই খেতে ভালো লাগছে না। তখনই দেখা যায় বড় মা বলে, যদি খেতে ভালো না লাগে তাহলে খেতে বসেছে কেন? খেতে হবে না তোমাকে। এরপরে পাশ থেকে অংশু বলে ওঠে, হ্যাঁ, আসলে বেশি বেশি পাকনামো করে, এত নাকামো আমার আর ভালো লাগে না। খেতে ইচ্ছা করছে না তো তোমাকে খাবার টেবিলে কে বসতে বলেছে? কেউ কি তোমায় হাত জোর করে বা পায়ে ধরে জোর করে টেবিলে বসিয়েছে নাকি? তখনই বড় মা বলে, অংশু তুমি চুপ করো, আমি দেখছি ব্যাপারটা, তোমাকে কথা বলতে হবে না কোনো। তখন ইন্দ্রা বলে ওঠে, আসলে দিদিভাই, ছেলে মেয়েটা বাইরে কি খাচ্ছে না খাচ্ছে বুঝতে পারছি না, আমার খুব খারাপ লাগছে, তাই জন্যই। তখনই দেখা যায় অব্র পরমার দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবে যে ও কি নিশ্চিন্তে খাবার খাচ্ছে। এরপর অন্যদিকে দেখা যায় সুদীপা আর আদিত্য ওরা রাতের খাওয়ার জন্য নিজের খাবার নিজেরাই রান্না করছে নিজ হাতে। তখনই রূপা পাশ থেকে বলে ওঠে, দেখো, আমার মায়ের হাতের রান্নাই সব থেকে বেস্ট। আমার মা অনেক সুন্দর করে রান্না করে, আর আমার মায়ের হাতের রান্না রূপা মজা করে খেতেও খুব ভালোবাসে। কথাটা শুনে সুদীপা অনেক খুশি হয়ে যায়। এরপর আদিত্যর হাতে ছ্যাঁকা লাগিয়ে রান্না করার সময় তখনই সুদীপা আদিত্যর হাতটা নিজে জলের হাতের বাটিতে চুবিয়ে দেয়, কারণ তাহলে হয়তো একটু আরাম লাগবে এটা ভেবেই। এরপর আদিত্য এটা দেখে সুদীপার দিকে অঝরে তাকিয়ে থাকে এক পলকে, এবং মনে মনে এটা ভাবতে লাগে যে এই মেয়েটা এত ভালো, আমি আগে জানতাম না। এনার সাথে যদি আমি না মিশতাম তাহলে বুঝতেই পারতাম না যে ইনি কতটাই ভালো। এরপরে অন্যদিকে তখন দেখা যায় খাওয়ার টেবিলে সঞ্চারী বলে ওঠে, আসলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এদিকে পরমা খাবার খাচ্ছে আর ওদিকে সুদীপার কথা ভাবছে না। আর একটা জিনিস ভালোই হয়েছে, ওরা তো হানিমুনে যেতে পারিনি, আজকে হয়তো ওরা বাইরে সেই মজাটাই উপভোগ করবে। কথাটা শুনে পরমা খুব কষ্ট পেতে থাকে আর চোখটা নিচু করেই বসে থাকে। তখনই দেখা যায় বড় মা সঞ্চারীকে বলে, সঞ্চারী, এত কথা বলছো কেন? তখনই সঞ্চারী আরও বলে, আসলে দাদাভাই, আপনার জীবনে অনেক কষ্ট না, তাই না? তখনই দেখা যায় অব্র খাবার টেবিল থেকে উঠে চলে যায় এই কথা শুনেই। তখনই বড় মা সঞ্চারীকে আঙুল দেখিয়ে বলে, সঞ্চারী, অনেক সাবধান, সাবধানে কথা বলবে তুমি। তুমি সবসময় বেশি কথা বলো, সবসময় সব কথা ভালো লাগে না বলছি। তুমি এই কথাগুলো এখন না বললেই তো পারতে। কেন বললে এই কথাগুলো এখন? এখন এই কথাগুলো বলার জন্য কোনো মানেই হয় না। তখনই দেখা যায় অংশু বলে ওঠে, এই মেয়ে, তোমাকে এত কথা বলতে কে বলেছে বলো তো? সবসময় পাকামি, সবসময় বেশি কথা বলো তুমি। তোমার জন্য আসলে সবারই আজকে খাবারটা খাওয়া হলো না। এই কথা বলে অংশু সেখান থেকে চলে যায়। একে একে বড় মাও চলে যায় খাবার টেবিল ছেড়ে, ইন্দ্রাও চলে যায়। তখনই সঞ্চারী তার বরকে বলতে থাকে, আসলে এই বাড়িতে অনেক কিছু হচ্ছে, তা কেউই বুঝতে পারছে না। তখনই সঞ্চারীর বর অনির্বাণ বলে ওঠে, কেন, কি হয়েছে সঞ্চারী? আসলে তোমার এই কথাগুলো এখন না বললেও না। তুমি তো জানো আমরা এই বাড়িতে কেন আছি। আমাদের টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। এই বাড়িতে চুপ করে সব কিছু মেনে নেওয়াই ভালো, তাহলে হয়তো আমরা কিছু পাবো। এই জন্যই তো এই বাড়িতে পড়ে আছি, না হলে তো এখান থেকে কবেই চলে যেতাম। কারণ আমার বাবা যখন এখান থেকে চলে গিয়েছিল, এখানকার সব সম্পত্তি আর টাকাটা সে নিয়ে গিয়েছিল। আমার বলতে এখন আর এখানে কিছুই নেই। আমি যদি ওদের সঙ্গে ভালোভাবে থাকি তাহলে হয়তো কিছু একটা পেতে পারি। এই পরিবারের সম্পত্তির তো আর অভাব নেই। তখনই সঞ্চারী বলে, তুমি চুপ করো তো, তোমার এত কিছু ভাবতে হবে না। তুমি সব কিছু আমার ওপরে ছেড়ে দাও। আমার তো টাকার ব্যবস্থা ঠিক করে নেব আমরা, কিন্তু আমি ওদেরকে সুখে থাকতে দেবো না, এটা বলে দিলাম। আমি সব কিছু নষ্ট করে ফেলবো। আর বড় মার দেখবো আদরের বৌমাকে নিয়ে কতদিন এই গর্বটা থাকে। অন্যদিকে দেখা যায় সুদীপাকে ঘুমানোর জন্য রূপা বলছে, আচ্ছা মা, তোমার কি মনে আছে তুমি আমাকে যে ঘুম পাড়ানোর গান গেয়ে ঘুম পাড়াতে? তখনই সে কথা শুনে সুদীপা বলে, সে তো কিছুই জানে না। এরপর সুদীপা বলে, না, আমার তো কিছুই মনে নেই। তখনই সুদীপা ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়ে। এরপরে রূপা এসে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আচ্ছা মা, আমি তোমাকে আজকে একটা গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিই। এরপরে দেখা যায় ওই পুরনো গানটি রূপা শুরু করে দেয় এবং রূপা গানটি গাইতে থাকে। আর গানটি শুনেই সুদীপা শান্তিতে ঘুমানোর চেষ্টা করতে থাকে। এরপরেই দেখা যায় গানটা শুনে আদিত্যরও ঘুম ভেঙে যায়। এরপর সুদীপা রূপাকে বলে, জানো, তোমার গানটা শুনে আমার অনেক ভালো লাগছে। আর এরপর সুদীপা মনে মনে ভাবে, এই গানটা আমার কেন এত চেনা চেনা লাগছে? এই গানটা আমি আগেও কোথাও শুনেছি মনে হচ্ছে। বহু বছর ধরে এই গানটা আমি খুব ভালো করেই চিনি,
কিন্তু কেন মনে করতে পারছি না। আর এই মহিলার মাথায় হাত রাখাটা মনে হচ্ছে আমার নিজের মা আমার মাথায় হাত রেখেছে। কেন যে এই হাতটা রাখাটা আমার অনেক ভালো লাগছে। তখনই দেখা যায় অন্যদিকে এই কথাটা শুনে পরমারও ঘুম ভেঙে যায়, গানটা শুনে আর কি। তখনই পরমা মনে মনে ভাবে, এই গানটা আমারও এত চেনা চেনা কেন লাগছে, আমার এত ভালো লাগছে কেন, এই গানটা কে গাইছে, এই গানটা আমার ভেতরটা এভাবে অস্থির কেন কেন তুলেছে। মনে হচ্ছে এই গানটা আমার বহু বছর ধরে চেনা, এর আগেও কোথাও শুনেছি কেন মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না কোথায় মনে শুনেছি এই গানটা। এই বলে সেভাবে আমি যাব, ওই গানটা কে গাইছে আমি সেটা যাব, এই বলে পরমা ঘর থেকে বের হয়ে যায়। তখনই অব্র সেটা দেখে ফেলে, আর এটা দেখে অব্র খুবই রেগে যায় আর ভাবে, আবারও পরমা তুমি এই আদিত্যর কাছে আবারও যাচ্ছ, এবার আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না, আমি আর তোমাকে কখনোই ক্ষমা করব না। আর অন্যদিকে তখন দেখা যায় সঞ্চারীকে। পরমাকে ওইভাবে যেতে দেখে সঞ্চারীর মনে কিছু একটা সন্দেহ হয়, আর সঞ্চারীও পরমার পিছু নিতে থাকে। এরপর পরমা যখনই সুদীপার ঘরে এসে দাঁড়ায়, আর রূপা বলে, মা তোমার আমার কি হয়েছে, তুমি এত রাত্রে এখানে, তোমার ঘুম আসছে না? তখনই সেখানে অব্র আসে আর পরমাকে অপমান করতে থাকে, বলে তুমি আবারও কেন এসেছো এখানে? তখনই পরমা আমতা আমতা করে বলে, তুমি যেটা ভাবছো সেটা না অব্র, আসলে তুমি ভুল ভাবছো। তখন অব্র বলে ওঠে, আমাকে ভুল সঠিক সেটা শেখাতে এসো না, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এখানে কেন এসেছো। তখনই সেখানে আদিত্যর ঘুমটা ভেঙে যায়, আদিত্যও সেখানে চলে আসে। আর আদিত্য পরমাকে জিজ্ঞাসা করে, পরমা সত্য কথাটা বলো, এখানে কেন এসেছো তুমি? দাদা কি জিজ্ঞাসা করছে, সবাই তোমাকে জিজ্ঞাসা করছে এটা, সেটা তুমি উত্তর সঠিকভাবে দাও না কেন, সেই উত্তরটাই তুমি সঠিকভাবে দাও। তখনই অব্র বলে, আমি জানি ও উত্তর দিক বা না দিক, আমি জানি, খুব ভালো করেই জানি ও এত রাত্রে এখানে কেন এসেছে। আসলে ওর তো মেয়ের কোনো লজ্জাই নেই, ও এতটা খারাপ আমি আগে বুঝিনি। তখনই সুদীপা বলে, হ্যাঁ বড়মা কী হয়েছে তুমি সবাইকে বলো, দাদাভাই তোমাকে জিজ্ঞাসা করছে, তুমি কথাটা বলো। তখনই পরমা বলে, আমার কথাটা তো কেউ বিশ্বাসই করবে না, আমি সত্যি বলছি অব্র, আমি এখানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, আমি শুধু একটা গান শুনতে পাই, সেই গানটা শুনে আমার ঘুমটা ভেঙে যায়, আর ওই গানটা শুনে আমি নিচে চলে আসি, আসলে গানটা শুনে আমার ভেতরটা অনেক অস্থির হয়ে যায়। তখনই অব্র বলে, তুমি নাটক করছো, আমাদের সঙ্গে নাটক কেন করছো, এই নাটকগুলো করছো কেন বলো তো? আমি কি কিছু বুঝি না, আর আমরা কি কিছু বুঝতে পারি না? তোমার কি মনে হয় তোমার এই রকম ন্যাকা কান্নায় আমরা ভিজে যাব, গলে যাব? তোমার কি মনে হচ্ছে তুমি সবাইকে বোকা বানালেও আমাকে আর বোকা বানাতে পারবে না পরমা, কারণ আমি তোমাকে খুব ভালো করেই চিনে ফেলেছি, কথাটা মনে রেখো পরমা। তখনই পরমা বলে, তুমি ভুল বুঝছো আমাকে, এরকম কিছুই না। তখনই সুদীপা মনে মনে ভাবে, আমার যেরকম লাগছে পরমারও কেন সেরকম লাগছে। এরপর অন্যদিকে সঞ্চারী তার ফোনে সব কিছু রেকর্ড করতে থাকে, আর বড়মাকে দেখানোর জন্য সব কিছু রেকর্ড করে, কারণ পরমাকে সে সবার সামনে ছোট করতে চায়, কারণ পরমার জন্য সবার সামনে সঞ্চারীকে নানাভাবে অপমান করতো, সেটারই বদলা নিতে চায় পরমাকে সবার সামনে ছোট করে। এরপর তখনই রূপা এসে পরমাকে ধরে আর বলে, এই ছেলেরা তুমি আমার মেয়েকে কেন এত কাঁদাচ্ছ, এই মেয়েটাকে এত কাঁদিও না, মেয়েটার কান্না আমার আর সহ্য হচ্ছে না। এটা দেখে অব্র অবাক হয়ে যায়, এবং আদিত্য অবাক হয়ে যায় যে অচেনা অজেনা এই মহিলাটাই কেন এই দুটো মেয়েকে আগলে রাখে, আসলে মনে হচ্ছে ওরা নিজের মেয়ে এই দুটো। তখনই দেখা যায় সুদীপা বলে, কেন এতটা খারাপ লাগছে আমার পরমার জন্য, আমার ভিতরটা অনেক খাকা করছে, আমি বুঝতে পারছি না পরমারও এমন কেন লাগছে। এরপরেই পরমাকে বলে, আচ্ছা তুমি গান শুনতে এসেছো এখানে, কেঁদো না মা, আমি তোমার আবারও গান গাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এরপরে দেখা যায় রূপা পরমাকে জড়িয়ে সেই গানটা আবারও গাইতে শুরু করে, আর গানটা শুনে পরম অজোরে কান্না করতে থাকে, আর সেভাবে কেন আমার সঙ্গে এমনটাই হচ্ছে, আমার কেন এই গানটা এতদিনের চেনা চেনা লাগছে। তখনই দেখা যায় সুদীপ অব্রকে বলে, দাদাভাই তুমি এতটা অবুঝ হয়ে না দাদাভাই, ও অনেক ভালো মেয়ে, তুমি একটু ওকে বিশ্বাস করো, তুমি সব কিছু বুঝতে পারবে, আসলে ও যেটা করছে সেটা অন্যায় করছে, ঠিক আছে, সেটা তো অস্বীকার করেছে, তবে এবার ওকে ক্ষমা করে দেওয়াই উচিত, এবার আর ওকে কিছু বলো না। দাদাভাই তুমি আমাকে কথা দাও যে তুমি পরমাকে বিশ্বাস করবে। তখনই পরমা ওখান থেকে চলে যায়। এরপরে সুদীপা বলে, একটা কথা বলি দাদাভাই, যে ভালোবাসার মধ্যে বিশ্বাস নেই সেই ভালোবাসা কখনোই হয় না, তুমি ওকে বিশ্বাস করে দেখো, তাহলে ঠিক ওর ভালোবাসাও পাবে। আমি একটা জিনিস জানি যে একজন আরেকজনকে ভালোবাসলে সে ভালোবাসা একদিন না একদিন সফল হবেই,
কথাটা শুনে আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুদীপার দিকে। এরপর সঞ্চারী বাড়ির ভিতরে এসে ফোনটা হাতে নিয়ে বলতে থাকে, এই প্রমাণ আমি সবার সামনে ওই বড় মার মুখোশটা খুলে দেবো। বড় মায়ের এত আদরের বৌমা, যাকে নিয়ে সবসময় ডাকাডাকি করে, আমাদেরকে সবাইকে ছোট করে, সেই বড় মাকে বড় মার সামনে ছোট করব। এরপরে বড় মা এসে গার্ডেনে এসে কান্না করতে থাকে, আর তখনই অব্র সেখানে এসে বলে, বড় মা আমার ভুল হয়ে গেছে, তুমি কিন্তু আমি একটা কথা দিচ্ছি পরমা, আসলে না জেনে তোমার সঙ্গে আজকে যে অন্যায়টা করেছি সেটা ভুল হয়েছে, কিন্তু একটা জিনিস কি জানো, আমি তোমাকে এরপর থেকে বিশ্বাস করব, আমি বিশ্বাস করার চেষ্টা করব। আসলে আমার জীবনে এরকম কখনো জটিলতা আসেনি, তো তাই আমি জটিলতার মধ্যে থেকে কি করে বাড়াতে হয় এটাও জানি না, এই জন্য একটু সময় লাগবে, আমাকে একটু সময় দেবে পরমা। তখনই পরমা বলে, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো অব্র, কিন্তু এতটা কষ্ট আমাকে দিও না। এরপর অন্যদিকে দেখা যায় সুদীপা সকালে খাবারটা খাচ্ছিল না, তখনই আদিত্য ওর জন্য দোকান থেকে খাবার কিনে নিয়ে আসে আর বলে, সুদীপা এই খাবারটা খেয়ে নাও, এরপরে তোমাকে কলেজে যেতে হবে, তুমি রেডি হয়ে নাও, তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করছি। তখনই জানকী বলে, মানে সুদীপার পিসি বলে, কেন যে ন্যাকামো করছে বুঝতে পারছি না, দিদিমণিকে এত ভালোবেসে খাবারটা খাইয়ে দিতে এসেছে, দিদিমণি খাবারটা না খেয়ে কেন এমনটা করছে, আসলে জামাইবাবু অনেক ভালো, এই জন্য আমার দিদিমণিকে অনেক ভালোবাসে। তারপর সুদীপার পিসি সুদীপার বাবার কথা মনে করতে থাকে আর মনে মনে ভাবে, দাদা ঠিক মানুষের হাতেই তার মেয়ে সুদীপাকে তুলে দিয়েছে, তিনি ঠিক মানুষকেই বেছে নিয়েছেন তার মেয়েকে দেখাশোনা করার জন্য। আদিত্য মানুষটা খুবই ভালো। তখন সুদীপা তার পিসিকে ডাকতে লাগে, কিন্তু সুদীপার পিসি তখন সেটা শুনতে পায় না, সে তখন তার দাদা সুদীপার বাবার কথাই ভেবে চলেছে। এদিকে তখন সুদীপার পিসির কাছে আসে এবং এসে গায়ে হাত দিয়ে ডাকে এবং তার পিসি চমকে ওঠে এবং তখন সুদীপা বলে যে, পিসি তুমি কি ভাবছো, তোমাকে আমি কতবার ডাকলাম, তুমি কোনো সাড়াই দিচ্ছ না। তখন সুদীপার পিসি কিছুই বলে না, সে বলে, আসলে কি জানো, আমি তোমার বাবার কথাই ভাবছিলাম, যে তোমার বাবা সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। এরপর অন্যদিকে তখন দেখা যায় যে সঞ্চারী অনির্বাণের সাথে কথা বলছে, যে বলছে, আমি এবার প্রমাণ পেয়ে গেছি, ওই পরমাকে সবার সামনে মুখোশটা খুলে দেবো, পরমাকে সবার সামনে ছোট করব আর আমি মজা নেব। এতদিন পরমাকে নিয়ে অনেক লাফালাফি করতো, এবার সেই লাফালাফি বন্ধ করে দেবো, অনেক হয়েছে অপমান সহ্য করা, এই প্রমাণ আমি সবার সামনে দেখিয়ে দেবো এবং বলে দেবো যে এই পরমা আদিত্যর সাথে সম্পর্ক আছে। তখন অনির্বাণ বলে, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক না, আর যদি করেও থাকো কিন্তু একটু সাবধানে করো, যেটা কোনো গণ্ডগোল না হয়ে যায়, গণ্ডগোল হলে কিন্তু আমরা এই বাড়ির সম্পত্তির ভাগ পাবো না, কোনোভাবে টাকা পাবো না, আর যেহেতু আমাদের টাকার প্রয়োজন, সেইভাবে আমাদের এই বাড়িতে একটু সহ্য করে চলতে হবে, নইলে কিন্তু আমরা টাকার কোনো ভাগই পাবো না। তখন সঞ্চারী বলে, টাকার চিন্তা তুমি করো না, টাকাটা আমি বুঝে নেবো, আগে আমি এই অপমানের প্রতিশোধ নেবো, বড় মাকে সবার সামনে ছোট করব, বড় মার বৌমাকে, পরম আদরের যত্নের বৌমাকে আমি সবার সামনে ছোট করব, এই বলে সঞ্চারী হাসতে থাকে এবং অনির্বাণ তখন একটু চিন্তায় পড়ে যায়।